দেশপ্রেম, বিশ্বাসঘাতকতা আর একটা করুণ পতন। এমন কিছু গল্প আছে যা আসলে সময়কে ছাপিয়ে যায়। আর সিকান্দার আবু জাফরের বিখ্যাত নাটক সিরাজউদ্দৌলা হল ঠিক তেমনই একটা আখ্যান। তো চলুন আজ এই নাটকের গভীরে গিয়ে দেখি কিভাবে একটা গোটা সাম্রাজ্যের সূর্য অস্ত গিয়েছিল। নাটকের এই একটা কথাই যেন পুরো গল্পের একেবারে নির্যাস। এর মধ্যেই লুকিয়ে আছে একজন দেশপ্রেমিক শাসকের ট্র্যাজেডি আর ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকা এক চিলতে আশার আলো। এই কথাটা আমাদের কাহিনীর আরও গভীরে যেতে বাধ্য করে। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। সিরাজউদ্দৌলার পতন কি শুধুই একটা যুদ্ধ ছিল, নাকি এর শেকড়টা ছিল আরও অনেক গভীরে, তার নিজেরই দরবারের ভেতরে? আজ আমরা কয়েকটা ধাপে পুরো বিষয়টা দেখব। প্রথমে জানব নাটকের প্রেক্ষাপট নিয়ে, তারপর দেখব নবাবের সংকট, ষড়যন্ত্রের সেই ভয়ঙ্কর জাল, পলাশী যুদ্ধের প্রেক্ষাপট এবং সবশেষে এই ঘটনার ট্র্যাজেডি আর এর থেকে আমাদের কি শেখার আছে। যে কোনো ঐতিহাসিক নাটক ভালোভাবে বুঝতে হলে আগে তার সময় আর যিনি সেটা লিখেছেন তাকে জানাটা খুব জরুরি। চলুন আমরা সেখান থেকেই শুরু করি। সিকান্দার আবু জাফর তিনি কিন্তু শুধু একজন নাট্যকারী ছিলেন না, তার পরিচয় ছিল আরও গভীর। একজন সাংবাদিক এবং সাহিত্যিক হিসেবে তার লেখার মধ্যে জাতীয়তাবাদের চেতনা আর ইতিহাসের প্রতি একটা গভীর টান সবসময় মিশে থাকত। আর সিরাজউদ্দৌলার নাটকটাকেই এর সবচেয়ে বড় প্রমাণ বলা যেতে পারে। একবার শুধু সেই সময়টার কথা ভাবুন তো। বাংলা তখন সচ্চমই সোনার বাংলা নামে পরিচিত। আর এই বিপুল সম্পদের লোভে পড়েই কিন্তু ব্রিটিশ বা ফরাসিদের মতো বাণিজ্যিক শক্তিগুলো এখানে নিজেদের প্রভাব বিস্তারের জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছিল। নাটকটার পটভূমি ঠিক এমনই এক টালমাটাল সময়ে তৈরি। আর এই টালমাটাল সময়ের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। সিংহাসনে বসার প্রথম দিন থেকেই তার সামনে ছিল বলতে গেলে পাহাড় সমান চ্যালেঞ্জ। দেখুন, সিরাজ বয়সে ছিলেন তরুণ আর দেশের স্বাধীনতার প্রশ্নে একদম আপোষহীন। কিন্তু সমস্যাটা হল, তিনি যে ক্ষমতাটা পেয়েছিলেন সেটা কোনো ফুলের বিছানা ছিল না, বরং তার চারপাশে ছিল কাঁটায় ভরা এক ষড়যন্ত্রের জাল। পরিস্থিতিটা ছিল একেবারে দুই মেরুর মতো। একদিকে নবাবের শক্তি ছিল তার দেশপ্রেম আর মোহনলাল, মীর মদনের মতো হাতেগোনা কয়েকজন বিশ্বস্ত সেনাপতি, আর অন্যদিকে ষড়যন্ত্রকারীদের হাতে কি ছিল? ব্রিটিশদের সমর্থন আর কূটনীতির মতো মারাত্মক সব অস্ত্র। মানে লড়াইটা কিন্তু শুরু থেকেই ছিল বেশ অসম। কিন্তু নবাবের আসল বিপদটা যুদ্ধের ময়দানে ছিল না, ছিল তার সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত মানুষদের মধ্যেই। চলুন দেখি কারা বুনেছিল বিশ্বাসঘাতকতার এই ভয়াবহ জালটা। সবার উদ্দেশ্য ছিল একটাই, যে কোনো মূল্যে সিরাজকে মসনদ থেকে সরাতে হবে। আর এই একটা লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু স্থানীয় বিশ্বাসঘাতক আর বিদেশি শক্তি একজোট হয়েছিল। ভাবা যায়, নবাবের সবচেয়ে কাছের লোকেরাই তার বিরুদ্ধে। সেনাপতি মির্জাফর চেয়েছিলেন ক্ষমতা, খালা ঘোষেটি বেগম চেয়েছিলেন প্রতিশোধ, আর ব্যবসায়ী জগৎ শেঠ চেয়েছিলেন নিজের আর্থিক স্বার্থটা রক্ষা করতে। লোভ, উচ্চাকাঙ্ক্ষা আর প্রতিহিংসা, এই তিনটেই ছিল ভেতরের ষড়যন্ত্রের মূল চালিকা শক্তি। আর নবাবের দরবারের এই ভেতরের বিভেদটাকেই নিখুঁতভাবে কাজে লাগিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। রবার্ট ক্লাইভের নেতৃত্বে তার খুব ভালোভাবে বুঝে গিয়েছিল যে সরাসরি যুদ্ধ করার চেয়ে নবাবের ভেতরের শত্রুদের ব্যবহার করাই হবে সবচেয়ে সহজ পথ। ষড়যন্ত্রের জাল যখন বোনা শেষ, তখন পলাশীর সেই ভয়াবহ যুদ্ধটা ছিল শুধু সময়ের অপেক্ষা। চলুন দেখি কিভাবে ঘটনাগুলো ধীরে ধীরে সেই পরিণতির দিকে গিয়ে গেল। প্রথমে নবাব কলকাতা দখল করে ব্রিটিশদের একটা বেশ শক্ত বার্তা দেন, কিন্তু ঠিক এর পরেই পর্দার আড়ালে মীর জাফরের সাথে ব্রিটিশদের সেই ঐতিহাসিক বিশ্বাসঘাতকতার চুক্তিটা হয়ে যায়। আর তার চূড়ান্ত পরিণতি আমরা দেখতে পাই ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর প্রান্তরে। এটা ছিল এক অবিশ্বাস্য দৃশ্য। নবাবের বিশাল সেনাবাহিনী, অথচ তার একটা বিরাট অংশ সেনাপতির নির্দেশে যুদ্ধই করল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। সেদিন সামরিক শক্তিতে নয়, বাংলার ভাগ্য নির্ধারিত হয়েছিল আসলে বিশ্বাসঘাতকতার মাধ্যমে। সিরাজের পতন তো হল, কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায় না। এবার আমরা দেখব কেন এই কাহিনীকে শুধু একটা সাধারণ পরাজয় না বলে একটা সার্থক ট্র্যাজেডি বলা হয়, আর এর থেকে আমাদের কি শেখার আছে। দেখুন, সাহিত্যের চিরায়ত সংজ্ঞায় ট্র্যাজেডি মানে কিন্তু শুধু দুঃখের গল্প নয়। এটা এমন একটা শিল্প যা দর্শকের মনে করুণা আর ভয় জাগিয়ে তোলে এবং এর মাধ্যমে এক ধরনের মানসিক ক্যাথারসিস বা পরিশুদ্ধি ঘটায়। এই সংজ্ঞার দিক থেকে দেখলে সিরাজউদ্দৌলা একজন একেবারে নিখুঁত ট্র্যাজিক হিরো।
তিনি মহৎ বংশে জন্মেছেন, কিন্তু তার কিছু চারিত্রিক দুর্বলতা, যেমন অতিরিক্ত বিশ্বাস প্রবণতা, এগুলোই তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। তার সেই অসহায়ত্ব আর দেশপ্রেম দর্শকের মনে গভীর এক করুণার জন্ম দেয়। শেষ পর্যন্ত সিরাজউদ্দৌলা শুধু একজন নবাবের পতনের গল্প হয়ে থাকে না, এটা পুরো একটা জাতির জন্য একটা সতর্কবার্তা। এর মূল শিক্ষাটা হল, দেশের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, বরং ভেতরেই থাকে। আর এই ভেতরের বিশ্বাসঘাতকতাই কিন্তু যে কোনো জাতিকে ধ্বংস করে দিতে পারে। আর এই প্রশ্নটাই হয়তো ভাবার জন্য থেকে যায়, সিরাজের পতনকে বিশ্বাসঘাতকতার কারণে একদমই অনিবার্য ছিল, নাকি একজন অন্যরকম নেতা হয়তো পারতেন ইতিহাসের মোড়টা ঘুরিয়ে দিতে? আচ্ছা, সিরাজের জায়গায় যদি অন্য কেউ থাকতেন, তাহলে কি বাংলার ইতিহাসটা অন্যভাবে লেখা হতো? এটা কিন্তু সত্যি ভাবনার মতো একটা ব্যাপার।